আমন্ত্রণ জানাচ্ছি সময় সংবাদের ফেসবুক প্ল্যাটফর্মে। আজ কথা বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে এবং আমাদের শিরোনামটি হচ্ছে বিসিবি নির্বাচনের ভবিষ্যৎ আসলে কি। বিসিবি নির্বাচন নিয়ে একটা চরম নাটকীয়তা তৈরি হয়েছে শুরু থেকেই। এবারের বিসিবি নির্বাচনটা যেমন মনে করা হচ্ছিল যে একটা ভিন্ন ধর্মী হয়তো একটা ইলেকশন হবে। এর আগে যখন নাজমুল হাসান পাপনের আমল ছিল তখন একটা প্যাটার্নে বিসিবিতে নির্বাচনটা হতো, একটা পক্ষের হাতেই সমস্ত ক্ষমতা ছিল। কিন্তু 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে বিসিবির পরিবেশটা কিংবা সবাই যে ধরনের এক্সপেকটেশনটা নিয়ে এবারের ইলেকশনের দিকে তাকিয়েছিলেন সেইটি ছিল ভিন্ন রকম। কিন্তু বাস্তবে দেখা গেল আসলে শুরু থেকে যত দিন ঘনিয়েছে ততই আসলে বিসিবির ইলেকশন নিয়ে বিভিন্ন ধরনের নাটকীয়তা তৈরি হয়েছে এবং সবশেষ যেটি আজ হয়েছে সেটি হচ্ছে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী তামিম ইকবাল সহ তারা বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এবং এই বিষয়ে কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী নিয়ন মোহাইমেন। নিয়ন, আপনাকে স্বাগত জানাচ্ছি। সারাদিনই আপনি বিসিবি ইলেকশনের আজকের যেই ঘটনাগুলো হয়েছে নিজের চোখেই দেখেছেন, আপনার এক্সপিরিয়েন্সটা কি বলবেন? আমি যেটা বলছিলাম যে এক্সপেকটেশনের জায়গা এবার একটু অন্যরকম ছিল। বাট ওই যে নাজমুল হাসান পাপন একটা প্যাটার্নে করতেন, এবারও একই প্যাটার্নে হচ্ছে, শুধু নাজমুল হাসান পাপনের জায়গায় সেখানে একজন নতুন ব্যক্তি এসে বসেছেন, তার ইশারায় সব কিছু হচ্ছে এবং একই রকমভাবে একটা গ্রুপের হাতে এবারও আসলে বিসিবি নির্বাচন পুরোপুরি কুক্ষিগত হয়ে আছে। এবং শেষ পর্যন্ত দেখলাম এই যে আজকে যে 16 জন সরে গেল, তারা সরে যাওয়ার ফলে একেবারে এককভাবে একচ্ছত্রভাবে এখন আর আসলে কোনো ধরনের অনেকে এখন বলতে পারেন যে অনেক প্রার্থী তো আছেন, নির্বাচন তো হবে, এখন আসলে আমরা চাইলেই বলে দিতে পারবো এরা 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 আসলে 25 জন ডিরেক্টর হবে, কারা কারা ভোটে হারবে, এগুলো এখন ছক কষা হয়ে গেছে। নির্বাচনের যে চার্মটা সেটা একেবারেই নেই। আপনি আজ সারাদিনের যেই বিষয়গুলো হয়েছে, যে ঘটনাগুলো দেখেছেন, সেটা নিয়ে আপনি একটা রিপোর্টও করেছেন। নির্বাচন কমিশনার কথা বলেছেন, তামিম ইকবাল থেকে শুরু করে যেই প্রার্থীরা যারা বিসিবি ইলেকশনে অংশ নিতে চেয়েছিলেন, পরিচালক পদের জন্য লড়াই করতে চেয়েছিলেন, তারা যে সরে দাঁড়িয়েছেন, তারাও তাদের অভিযোগগুলো তুলে ধরেছেন, নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলেছেন। কেউ কেউ তাদের এখনো যে কিছু এক্সপেকটেশনের জায়গা আছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, সেগুলো নিয়েও কথা বলেছেন। আপনার যে রিপোর্টটি আছে সেই রিপোর্টটি আমরা একটু দেখে নিতে চাই। শেষ হয়েও হইল না শেষ, বিসিবি নির্বাচনের ধারাবাহিক নাটক এখন মেগা সিরিয়াল। মঙ্গলবার রাত থেকে যে গুঞ্জন, সেটাই সত্য হলো বুধবার সকালে। ছুটির দিন রাজধানীবাসী আড়মোড়া ভাঙার আগেই বিসিবিতে তামিম ইকবাল। তারপর একে একে আসতে থাকেন বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র কেনা প্রার্থীরা। ক্যাটাগরি 2 থেকে ক্লাব সংগঠকরা যেমন ছিলেন, তেমন ছিলেন ক্যাটাগরি 1-এর জেলা বিভাগ এবং ক্যাটাগরি 3-এর প্রার্থীরাও। উদ্দেশ্য সবার একটাই, সাজানো নির্বাচনে অংশ নেবেন না তারা। অবশেষে 2 ঘন্টা পর তফসিল অনুযায়ী প্রত্যাহারের সময় পার করে নামলেন তামিম, জানালেন সরে যাওয়ার কারণ। যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে, এটা আসলে ইলেকশন না, এটা ইলেকশন না। আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখন পর্যন্ত 12 ক্লাব সহ 15 জন সরে গেছেন নির্বাচন থেকে, কিন্তু সংখ্যার হিসেবে যা নগণ্য। তামিমের দাবি, আরো অনেকেই প্রত্যাহার করতে চান, কিন্তু অদৃশ্য চাপে পারছেন না। এখানে আরো অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। তবে অন্যরা না আসলেও তামিমের ডাকে সাড়া দিয়ে সরে গেছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস, আমির মাহমুদ খসরুর ছেলে ইসরাফিল খসরু, বরকতুল্লাহ বুলুর সন্তান ওমর শরীফ মোহাম্মদ ইমরান এবং সালাউদ্দিনের ছেলে সাইদ ইব্রাহিম। সরকারের একটি গোষ্ঠী, পুরো সরকার আমি বলবো না, সরকারের ভেতরে একটা গোষ্ঠী এখানে নকডাউনে হস্তক্ষেপ করছে। দেয়ার ইজ সামথিং সিভিয়ারলি রং। এখানে প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হলো। দিস ক্রিকেট পার্ট ইজ আওয়ার প্রাইড। তো এটাকে কোনো রকম অন্যদিকে কেউ ভাই নোংরামি বলে নিয়ে বললাম, আমি যেখান থেকে ফিরত আসছি এরপর দেখার কিছু নাই। ক্রীড়া উপদেষ্টা যেহেতু এই ক্রীড়াঙ্গনের অভিভাবক, এই সমাধানটা কিন্তু উনিই করতে পারে, কিন্তু ইচ্ছা করলে। ঠিক আছে, এটা অন্য কোথাও গেলে কিন্তু আমাদের ক্রিকেটটাই ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনের এই ডামাডোলে ক্রিকেটটা বরাবরই থেকেছে সবার চিন্তার বাইরে। তামিম তাই বলে গেলেন, বিসিবিতে নাকি হেরেই গেল ক্রিকেট। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটটা হেরে গেল, এটা শুনতেই আসলে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তারা কোনোভাবেই
নিশ্চয়ই এটা এক্সপেক্ট করেন না, ক্রিকেটটা হেরে গেল। এখন আসলে মানে যারা এখান থেকে সরে গেলেন, তামিম ইকবাল সবচেয়ে বড় নাম, এবং তিনি বারবারই এর আগেও তিনি বারবারই বলেছেন যে যেই পরিমাণ নোংরামিটা হচ্ছে, আমরা একটু শুধু তামিম ইকবাল না, মানে যেই 16 জন এখান থেকে মানে আজ বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তাদের যে তালিকাটা সেটাও একবার দেখে নিতে চাই, কোন ক্লাব থেকে বা কোন ক্যাটাগরি থেকে তারা সরে দাঁড়িয়েছেন। তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে, রফিকুল ইসলাম বাবু যিনি এবারের নির্বাচনে একটা বড় ভূমিকা শুরু থেকে রাখছিলেন, ইন্দিরা রোড ক্রীড়া চক্র, মাসুদুজ্জামান মোহাম্মদান স্পোর্টিং ক্লাবেরও বড় নাম, সাইদ ইব্রাহিম আহমেদ ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব, সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, তাকেও আমরা বেশ সরব দেখেছিলাম তেজগাঁও ক্লাব থেকে, এছাড়াও সাব্বির আহমেদ রুবেল, আসিফ রব্বানি, মির্জা ইয়াসির আব্বাস বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে, ফাহিম সিনহা তিনি আফজালুর রহমান সিনহার ছেলে, বিসিবির সাবেক পরিচালক, সাইদুল ইসলাম সপু, ওমর শরীফ, মোহাম্মদ ইমরান তিনিও কথা বলেছেন। এরপরে আমরা আরও কয়েকটি নাম দেখতে পাবো। এছাড়াও ইফতেখার মিঠু রয়েছেন ভাইকিংস ক্রিকেট একাডেমি, তিনি বিসিবির পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যানও, মীর হেলাল উদ্দিন, তৌহিদ তারিক, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। ইফতেখার মিটুরটা এখানে বলতে হয়, ইফতেখার মিটুরটা আসলে আজকে প্রত্যাহার করবার কিছু ছিল না। তিনি গতকাল হাইকোর্টের যে রায়টা এসেছে 15টা ক্লাবকে অংশ নিতে দেওয়া হবে না, ভাইকিংস ক্রিকেট একাডেমি আসলে সেই 15টার মধ্যেই পড়ে যায়, তাই ইফতেখার মিটুরটা আসলে কোর্টের রায়তেই বাদ হয়ে গেছে। কিন্তু তারপরেও যেহেতু ইসরাফিল খসরু প্রত্যাহার করে নিয়েছেন, তিনিও একই রকমভাবে 15টা ক্লাব ক্রাইটেরিয়ায় পড়েন, কিন্তু পরবর্তীতে ইসি যেটা জানিয়েছেন যে তারা ওই কোর্টের রায় অনুযায়ী যেহেতু ইসরাফিল খসরু প্রত্যাহার করেই নিয়েছেন, মিটুরটাও বাতিল করে দিয়েছেন, তো সেই হিসাবে আসলে 16 জন, মূলত হিসাব যদি বলি তাহলে 15 জন আসলে প্রত্যাহার করেছেন, আর ইফতেখার মিটুরটা অটোমেটিক হয়ে যাওয়ার কারণে এটা 16 নাম্বার হিসেবে কাউন্ট করা হচ্ছে। এবং এই 16 জন বা যেই 16টা ক্লাব বা জেলা ক্রীড়া সংস্থা বা বিশ্ববিদ্যালয় যাই বলেন না কেন, এটা যদি এবারের নির্বাচনের বা ভোটের মাঠে থাকতো সেটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার হতো, মানে অসাধারণ। মানে বাংলাদেশ 2005-এর পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্ভবত এরকম জাঁকজমকপূর্ণ নির্বাচন দেখবার সুযোগ পায়নি। মানে এবার যেইভাবে শুরুটা হয়েছিল, সবাই ভেবেছিল অন্তত 2টো প্যানেল হবে, নির্বাচন হবে, ভোটাভুটি হবে। আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, আমাদের বয়সকালে আমরা যে নির্বাচনগুলো দেখেছি সেখানে আসলে নির্বাচন দেখিনি। আমরা আমাদের যারা সিনিয়র সাংবাদিক আছেন তাদের কাছ থেকে শুনেছি এই নির্বাচনগুলোর গল্প। গতকাল কয়েকজন সাংবাদিক যারা আমাদেরও জুনিয়র, তারা এসে আমাদের কাছে জিজ্ঞেস করছিলেন যে ভাই আসলে বলেন তো নির্বাচনে কি হয়, বিসিবির নির্বাচনে আসলে কি হয়, অনেক মিষ্টি টিষ্টি আসে নাকি, অনেক প্রার্থীরা কিভাবে উদযাপন করে। মানে একটা জেনারেশন জানেই না বিসিবির নির্বাচনে কি হয়, বিসিবির নির্বাচন কিভাবে হয়। সেই সুযোগটা এবার ছিল, সেই সুযোগটাও আসলে এবার দেওয়া হলো না। যেটা বারবার বলা হচ্ছে, তামিম ইকবালের ওই কথাতেই আসি আবারও, যে নোংরামি বন্ধ করুন, এবং অন্যান্য যারা সরে গিয়েছেন তারাও বারবার বলছিলেন, মানে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছিলেন। মোটা দাগে সবার কথা কিন্তু একই রকম, অভিযোগের তীরটাও খুব স্পষ্ট, সরকারি হস্তক্ষেপের একটা তারা অভিযোগ। এখানে আসলে সরকারি হস্তক্ষেপের আগে আমি যদি একটু ব্যাক স্টোরিটা বলি, মানে তামিম ইকবাল বা তামিম ইকবালের যে প্যানেল বা বিএনপির যে প্যানেল, সেই প্যানেলটাও একেবারে দুধে ধোয়া তুলসী পাতা নয়। মানে এই যে 15টা ক্লাবের কথা বারবার বলা হচ্ছে, 15টা ক্লাব আসলে গত 17 বছরের সুবিধাভোগী। তারা বিভিন্ন সময় বেআইনি কাজ করেছে, বিভিন্ন সময় নিয়ম বহির্ভূতভাবে এখানে উঠে আসাটাও আসলে পুরোপুরি নিয়ম বহির্ভূতভাবে। এটা দুদক এটা নিয়ে তদন্ত করেছে, তদন্ত করে তারা দেখেছে যে এখানে কোনো একটা ঝামেলা আছে। দুদক থেকে একটা সুপারিশ করা হয়েছিল বিসিবিকে যে হ্যাঁ, এই 15টা ক্লাবের ব্যাপারে আপনারা ফার্দার তদন্ত করেন, করবার পর আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে, যেহেতু এটা বিসিবির এখতিয়ারভুক্ত, বিসিবি একটা সিদ্ধান্ত নিক। বিসিবির এই পরিচালনা পর্ষদের একেবারে শেষ মুহূর্ত ছিল, তাই তারা এই রিস্কটা নেয়নি। তারা বলেছে এটা পরবর্তী যে বোর্ড আসবে তারা তদন্ত করে তারা এটার একটা ফাইনাল ডিসিশন দেবে। দিওন, এমন কি হতে পারে বিষয়টা, খসড়া তালিকায় ওই 15টা ক্লাবের কিন্তু নাম ছিল না, পরবর্তীতে আমরা আবার দেখেছি ওই নামগুলো আছে। আপনার কি এটা মনে হয় যে ওই 15টা ক্লাবকে আসলে হাতে রাখা হয়েছিল নির্বাচনী গেম খেলার জন্য? কারণ এই 15টা ক্লাব কিন্তু প্রথমে যখন ছিল না, পরবর্তীতে আনা হলো, শুরু থেকেই সিনারিও স্পষ্ট ছিল, এবং এই 15টা ক্লাব কিন্তু বোর্ড সভায় পাশ করা হয়েছে যে এই 15টা ক্লাব নির্বাচনে অংশ নিতে পারবে। সেটা আমিনুল ইসলাম বুলবুলের স্বাক্ষরিত বোর্ড সভায়, যেই বোর্ড সভা হয়েছে সেখান থেকে পাশ করা হয়েছে। মানে এটা তো এমন না যে হঠাৎ করে করা হয়েছে কোনো কিছু, বা হঠাৎ করে ওহিনাজিল করা হয়েছে, তা না। ওটা বোর্ড সভা করে ওটা পাশ করা হয়েছে, সেটা পরবর্তীতে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। তারপরে ইসি সেটাকে ব্লক করে দিল, ইসির সেই ইখতিয়ার নেই। এটা নিয়ে যখন আপিল করা হলো, তাদেরকে চ্যালেঞ্জ করা হলো, ইসি সেটা মেনে নিলেন, বললেন না 15টা ক্লাব নিতে পারবে। কারণ বাংলাদেশের আইন মোতাবেক আপনি অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলতে পারেন না, যেহেতু তারা এখনো প্রমাণিত নয়। তারা বলেছিল যে 15টা ক্লাব এইবার অন্তত নির্বাচনে অংশ নিতে পারবে। কারণ এখানে আসলে শুধু 15টা ক্লাব তো নয়, 300 ক্রিকেটার এখানে আছেন, তাদের ফ্যামিলি আছে। মানে এটা তো একটা কালচার, মানে আপনি হঠাৎ করে চাইলেই বন্ধ করে দিতে পারবেন না। জানি অপরাধী, কিন্তু আপনার অপরাধ প্রমাণ হয়নি,
তা আপনি যদি অপরাধ প্রমাণ হওয়ার আগে তাকে মাইনাস করে দিচ্ছেন, তার মানে আপনি নিজেও স্বৈরাচারের জায়গায় নিজেকে বসিয়ে দিচ্ছেন। সেটাই এখানে হলো। এবং শেষ পর্যন্ত ওই 15টা ক্লাবকে আসলে সামনে রেখে তামিম ইকবালরা সরে গেলেন। অনেকেই ভাবতে পারেন যে তামিম ইকবালরা মনে হয় 15টা ক্লাবকে বাঁচানোর জন্য সরে গেলেন। ব্যাপারটা আসলে এত সরলীকরণ করা যাবে না। তামিম ইকবালরাও চেষ্টা করেছেন, সমঝোতার চেষ্টা হয়েছে, তারা স্বীকার করছেন না, এটা আসলে মিডিয়ার সামনে স্বীকার করবেন না, কিন্তু আমরা জানি গতকাল রাত 10টা পর্যন্ত দফায় দফায় বৈঠক হয়েছে, মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে, বিভিন্ন কফি শপে বৈঠক হয়েছে, বাসায় বাসায় বৈঠক হয়েছে। মানে এটা একটা চেষ্টা করা হয়েছে, সাংবাদিক মহলে খুব একটা মজার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল, কোন কফি শপে আজ বসলেন, আজকে কোথায় হবে মিটিংটা। মানে বারবার চেষ্টা করা হয়েছিল যে কিভাবে সমঝোতাটা করা যায়, সেটা সরকারের পক্ষের, ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এই ক্লাবের পক্ষ থেকে, কিন্তু কোনোভাবেই আসলে একজন বা দুজন ডিরেক্টরের কারণে আমাদের আসলে এখন নাম বলতে আসলে দ্বিধা করবার কিছু নেই। মূলত সব অবজেকশনগুলো ছিল সাবেক যিনি বিসিবি প্রেসিডেন্ট ছিলেন ফারুক আহমেদ, তাকে নিয়েই। মন্ত্রণালয়ে চাচ্ছিলেন তাকে রাখতেই হবে, এই প্যানেল থেকে চাচ্ছিলেন না ফারুক আহমেদকে রাখা যাবে না। এই টানাপোড়েনটার মাঝখানেই সমঝোতাটা ভেঙে গেল। সমঝোতা যখন ভেঙে গেল, তামিমরা বুঝতে পারছিলেন যে এইখানে আসলে যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনটাই আসলে দিন শেষে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, এখানে প্রেসার থাকবেই একটা। আমরা কয়েকদিন ধরেই বলছিলাম যে 3 ক্যাপ্টেনের একটা ত্রিমুখী লড়াই দেখা যাবে, 3 সাবেক ক্যাপ্টেনের, তামিম ইকবাল, ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল। শেষ পর্যন্ত আসলে তামিমরা নাম প্রত্যাহার করে নেয়, সরে দাঁড়ানোয় এখন আসলে চিত্রটা কি সেটা একটু দেখবো। লিস্ট তালিকাটা আমাদের হাতে আছে, যে চূড়ান্ত প্রার্থী তালিকা, ক্যান্ডিডেট তালিকা, সেখানে আমরা দেখছি যে আমরা যদি শুধু ঢাকা বিভাগেরটাকেই দেখি, আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম, বিসিবির দুইজন এই মুহূর্তে শীর্ষস্থানীয় দুইজন তারা রয়েছেন। আমরা তাদেরকে নিয়েই যদি একটু আলাপ করি, এই মুহূর্তে গ্রাউন্ডটা কি দাঁড়ালো এই 33 জনের নাম দেখে? মানে ওই যে বললাম, যেটা আসলে এখন এতটাই সরল হয়ে গেছে যে ছকগুলো বসানো হয়ে গেছে, যেখানে আসলে কে জিতবেন কে হারবেন এটা আসলে একেবারেই অপ্রাসঙ্গিক। মানে যারা জেতার আসলে জিতে গেছেন। আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম ঢাকা থেকে আসবেন, রেদওয়ান ফুয়াদ এখানে একটা ফাইট করবেন। এখন তিনি কতটা দিন শেষে টিকে থাকতে পারেন, এখানে কি অন্য কোনো গেম হওয়ার সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। মানে আপনি নিজেও সেটা বোঝেন। মানে যেহেতু এখানে বড়বার বলাই হচ্ছেন একজন এক্স ক্যাপ্টেন, একজন এক্স প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হয়েছিল, তার কিছু বিষোদ্গার আমরা বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি, তিনি কিছু স্পেসিফিক ডিরেক্টরদেরকে নিয়ে কথা বলেছেন। সেই ডিরেক্টররা কেউই এখন আসলে সেই গুটির চালে নেই, নির্বাচন থেকে মোটামুটি মাইনাস হয়ে গেছেন। টিকে আছেন একজন, তিনি ঢাকা বিভাগ থেকে নির্বাচন করবেন আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে। তিনি টিকতে পারবেন কিনা দিন শেষে, আবার তিনি যদি টিকে যান এই বোর্ডে তার অবস্থান কি দাঁড়াবে, মানে সবকিছুই এখন আমরা মোটামুটি বলতে পারি যে আমিনুল ইসলাম বুলবুল তো মোটামুটি সরকার থেকে শুরু করে মানে এই মুহূর্তে শক্তিশালী পক্ষের গুডবুকে আছেন অবশ্যই তার। কিন্তু নাজমুল আবেদিন ফাহিমের কথা যদি বলা হয়, তার চেহারাটা একটু হলেও হুমকির মধ্যে, একটু হলেও নড়বড়ে, একটু এত সহজ হবে না তার জন্য। মানে রেদওয়ান ফুয়াদ একটু হলেও ফাইট দিতে পারবেন। এটা এখন কতটা ফাইট দিতে পারবেন সেটা আসলে নির্ভর করছে ওই যে, যেহেতু এই ক্যাটাগরি 1 থেকে যারা ভোটার হয়েছেন ঢাকা বিভাগ থেকে, আপনারা জানেন যে এটা অ্যাডহক কমিটির কাছ থেকে, আর অ্যাডহক কমিটিটা সরকার মনোনীত হয়েছে। তো সেই ক্ষেত্রে সরকার মনোনীত সমর্থক প্রার্থী হচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম, সেক্ষেত্রে তার জন্য ইজি হওয়ার কথা। কিন্তু ওই যে রাজনীতিতে যেমন শেষ কথা নেই, ভোটাভুটির হিসাব তো নির্বাচন, মানে ভোটাররা শেষ পর্যন্ত কোন দিকে সুইং করেন সেটা তো বলা যায় না। ওই 6 তারিখের জন্য আসলে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, রাইট। আমি আর একেবারে শেষের দিকে আছি, আমি একটু জানতে চাইবো যে যারা নাম প্রত্যাহার করেছেন তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এখনো আমরা হাল ছেড়ে দিচ্ছি না। এইখানে তারা যে এই কথাটা বলছেন, এটা কিসের বেসিসে তারা বলছেন? আমি 16 জনের কথা তো আমরা সবসময় বলি, মানে 16 জনের পরেও আরও একজনের কথা আমাকে বলতেই হচ্ছে, মোহাম্মদ মঞ্জুর আলম। তিনি রেগুলার স্পোর্টিং ক্লাব থেকে তিনিও নির্বাচনে অংশ নিচ্ছেন। আমার কাছে একটা কাগজ আছে, আমি জানি যে মঞ্জুর ভাইও নিজেও প্রত্যাহার করবার জন্য ইসিতে লেটার পাঠিয়েছিলেন, কিন্তু ইসি সেটা গ্রহণ করেননি। মঞ্জুর ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তিনি দাবি করেছেন যে ইসি তাকে বলেছে, তিনি সময় মতো সেটা পাঠাতে পারেননি, তাই সেটা অ্যাকসেপ্ট করেননি। মানে আমি নির্বাচনে অংশ নিতে চাই না, আমি সেটা জানানোর পরেও ইসি আমাকে জোর করে নির্বাচন করাচ্ছে। সেটা আসলে কার স্বার্থে ইসি করাচ্ছে আমি জানি না, কিন্তু এরকম ঘটনাও ঘটেছে। আরও একটা ঘটনা আছে, আমি এই মুহূর্তে হয়তো বা পরিচালকের নাম বলবো না, কিন্তু এইখানে এমন একজন পরিচালক পদে নির্বাচন করছেন যিনি সরাসরি বাংলাদেশের আদালত দ্বারা মানে কনভিক্টেড, তার বিরুদ্ধে রায় আছে, তিনি 1 বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত, তিনি জামিনে আছেন, কিন্তু তিনি এখন নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনিও কিভাবে নিচ্ছেন জানি না, মানে ইসি কিভাবে খোঁজ নিয়েছে, কি ক্রাইটেরিয়ায় তাদেরকে দেখাশোনা করেছে, সেটা আসলে মানে একেবারেই আসলে অজানা এখন পর্যন্ত। আর যদি বলেন কি হবে লেভেল প্লেইং ফিল্ডের কথা বা তাদের আশাটা এখনও কি, আমার কথা হয়েছিল রফিকুল ইসলাম বাবুর সঙ্গে কথা হয়েছে, মাসুদুজ্জামান ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, তারা প্রত্যেকেই বলেছেন তারা চেষ্টা করবেন এখনও যে এটাকে নতুনভাবে অন্যভাবে করা যায় কিনা, কারণ এখনও সুযোগ আছে, দুটো সুযোগ আছে। এক, আপনি যদি নির্বাচনটা বাতিল করে দেন এই কমিটি কন্টিনিউ করবে,
পরবর্তী কমিটির হাতে পৌঁছানোর আগ পর্যন্ত যে দেশে একটা জাতীয় নির্বাচন হবে, নির্বাচনের পরে নতুন সরকার আসবে, তার অধীনে তখন বোর্ড নির্বাচন করবে, অথবা একটা অ্যাডহক কমিটি আপনি করে দিতেই পারেন। এটা সবচেয়ে সহজ উপায়। সেটাই সবচেয়ে আর সহজ উপায়, নয়তো আপনি নির্বাচনের একটা পুনর্তফসিল দেন, ক্লাব ক্যাটাগরিতে নতুন করে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ব্যবস্থা করেন এবং চেষ্টা করা যায় যতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার রাখা যায়। সেই এক্সপেকটেশনটাই আসলে যারা ক্রিকেটের ভালো চান বাংলাদেশের, তারা নিশ্চয়ই সেই এক্সপেকটেশনটাই রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং বিস্তার আলোচনার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে। সারাদিনে যা হয়েছে সেই বিষয়গুলো জানাতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন, এবং সবশেষ যেই কথাগুলো তিনি বললেন যে নিশ্চয়ই সংশ্লিষ্টদের প্রত্যাশার জায়গা থাকবে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সবার অংশগ্রহণমূলক ইলেকশন, যেটা কিছুদিন আগে একটা ব্রিফিংয়ে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নিজেও বলেছেন, নিশ্চিত করেছেন যে তিনিও আসলে তেমনটাই চাচ্ছেন, যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, লড়াই থাকবে, সব পক্ষের অংশগ্রহণ থাকবে, কিন্তু নির্বাচনটা ওই যেটা বললাম যে অংশগ্রহণমূলক যাতে হয়। শেষ পর্যন্ত এটা প্রহসনের নির্বাচনই হয়ে যায় নাকি সেই অংশগ্রহণের জায়গা নিশ্চিত হয়, সেটাই আসলে এখন দেখার পালা। এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব।